চরম তারল্য সংকটে আইসিবি ইসলামিক ব্যাংক দিনের পর দিন ঘুরেও টাকা পাচ্ছে না গ্রাহকরা। এমডির আশ্বাসেও নেই ভরসা। দ্বিতীয় ধাপে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের জয় জয়কার। আছেন বিএনপির কয়েকজনও, চলছে বিজয় উল্লাস। ধান চালের দর নির্ধারণে গড়মিল বাজার মূল্য বেশি হওয়ায় সরকারি গুদামের বিক্রিতে কৃষকদের অনীহা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। شهیدی که شدی عاقبت بخیر دیدم بری دیدم من gördün dedim geydaş zulcanan sesi gelir। এবং তাবরিজে রাইসির শ্রদ্ধায় জনতার ঢল। তার মৃত্যু বড় কোনো প্রভাব ফেলবে না ইরানে, মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানিয়ে দিব পুরো সংবাদ। তারল্য সংকটে গ্রাহকের টাকা দিতে পারছে না আইসিবি ইসলামিক ব্যাংক। বেসরকারি এ ব্যাংকের সব শাখাই একই অবস্থা। কারণ হিসেবে চরম তারল্য সংকটের কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। দ্রুত সংকট কাটবে এমন আশ্বাস দিলেও ভরসা পাচ্ছেন না আমানতকারীরা। স্বাভাবিক কার্যক্রম চালাতে সাময়িক তারল্য সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমেনা প্রণামের রিপোর্ট। 500 টাকা উঠাতে পারতেছে না, টোটাল টাকা নাই বলতেছে, মানে কাউকে দিচ্ছে না, মোট কথা ব্যাংকে টাকা নাই বলতেছে। প্রায় 1 মাস 1.5 মাস যাবতীয় সমস্যা। গ্রাহকের সামান্য 500 টাকাও দিতে পারছে না বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক। এটিএম বুথে এসেও গ্রাহকরা দেখছেন কোনো টাকা নেই। পরপর 3 বার ট্রাই করলাম, কিন্তু এটিএম থেকে টাকা উঠাইতে পারলাম না। সরেজমিনে মতিঝিল প্রিন্সিপাল ও কারওয়ান বাজার শাখা ঘুরে দেখা যায় পুরো অফিস কক্ষ গ্রাহক শূন্য। যারা আমানত তুলতে এসেছেন ফিরছেন খালি হাতে, ঘুরছেন দিনের পর দিন। দেশ টিভির টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের 2 শাখায় অবস্থান করলেও দেখা মেলেনি শাখার ম্যানেজার সহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষী। জানান উপর থেকে নিষেধাজ্ঞা আছে সাংবাদিকদের প্রবেশ পথে। আমি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি। এটা ঠিক আছে কথা কার সাথে কথা বলবেন আপনি? বাংলাদেশ ব্যাংক বলছে 2023 সালে ব্যাংকটি 1823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের মধ্যে 97%ই মন্দ ঋণ। ব্যাপক তারল্য সংকটে পড়ে গেলে 31 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত মুক্ত তারল্য সহায়তা হিসেবে 50 কোটি টাকা চেয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ব্যাংকটির দেনা 425 কোটি টাকা। Liquidity issue because we have paid this year only 4 months, 4.5 months. We have paid 52 crores deposit has been withdrawn, and this is never happened to ICB Islamic Bank before. সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন চলমান এবং ইতিমধ্যেই আসলে বাংলাদেশ ব্যাংক যে 4টা ক্যাটাগরি তৈরি করেছে ব্যাংকের, তো এই ইসলামী ভাবধারার ব্যাংকগুলো কিন্তু তার মধ্যে পড়ে গেছে, যে দুর্বল ব্যাংকগুলোর তালিকায় পড়ে গেছে। স্বাভাবিক কার্যক্রম করতে 5-6 মাসের জন্য হলেও তারল্য সহযোগিতা দেওয়ার পরামর্শ এ বিশ্লেষকের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156 উপজেলার বেশিরভাগই ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় জয়কার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধিকাংশ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। কয়েকটিতে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। দ্বিতীয় ধাপের এ ভোটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হোসেন ভুইয়াকে হারিয়ে জয়ী হাবিবুর রহমান। 2500-এর উপজেলা চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম স্বপন। রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জাকিরুল ইসলাম শান্টু। আরেক উপজেলা দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফুজ্জামান শরীফ। আর পটিয়াতে বেসরকারিভাবে নির্বাচিত আব্দুস সামাদ। চট্টগ্রামের হাটহাজারীতে 36,077 ভোট পেয়ে বিজয়ী ইউনুস গনি চৌধুরী। কক্সবাজারে চকরিয়ায় নতুন চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। ঈদগাঁওতে আবু তালেব আর পেকুয়ায় বেসরকারিভাবে নির্বাচিত সাফায়েত আজিজ রাজু।
পার্বত্য জেলা বান্দরবানের নাইখংছড়িতে জয়ী অধ্যাপক তোফায়েল আহমদ, খুলনার তেরোখাদায় আবুল হাসান শেখ, ফুলতলায় শেখ আকরাম হোসেন এবং দিঘলিয়াতে শেখ মারুফুল ইসলাম জয় পেয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি ও তারাশে মনিরুজ্জামান মনি, শরীয়তপুর সদরে কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল আর জাজিরার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন ইদ্রিস ফরাজি। লালমনিরহাটের আদিতমারিতে ইমরুল কায়েস ফারুক বেসরকারিভাবে নির্বাচিত। কালীগঞ্জে জয় পেয়েছেন এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 1221 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, উপজেলা ভোট পরবর্তী পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভোটের পর উপজেলার চিত্র কেমন দেখছেন, কিছু জানতে পেরেছেন কিনা? তাদের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রার্থী আছেন অর্থাৎ যোগ্য প্রার্থীকেই সাধারণ ভোটাররা কিন্তু ভোট দিয়ে জয় করেছেন এবং তাদের উপর আগামী 5 বছর যে সরকারের উন্নয়ন ধারা, সেই উন্নয়ন ধারা কিন্তু তারা সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন, সেই বিষয়টি তাদের সমর্থক এবং ভোটার যারা আছেন তারা কিন্তু বলছিলেন। আমি যদি একটু ভোটের বিশ্লেষণ দিই আপনাকে, অর্থাৎ ময়মনসিংহ সদর উপজেলায় কিন্তু 31% ভোট পড়েছে এবং গৌরীপুর উপজেলায় 41% এবং মুক্তাগাছা উপজেলায় 32% ভোট কিন্তু পড়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট গ্রহণ শেষে গণনার মাধ্যমে কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাদের যে যারা জয়ী হয়েছে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন এবং বিজয় ঘোষণা করার পরেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তাদের কর্মী সমর্থকরা কিন্তু আনন্দ উল্লাস করেন এবং আনন্দ মিছিলও কিন্তু অনুষ্ঠিত হয় বেশ কয়েক জায়গায় এবং আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন বিশেষ করে সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আবু সাইদ এবং তিনি বিজয়ের পরপরই ঘোষণা দিয়েছেন নির্বাচনের ইশতেহার অনুযায়ী তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছর রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিতকরণে তিনি কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন এবং সকলের সহযোগিতাও কিন্তু তিনি চেয়েছেন। এছাড়াও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, তিনিও কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতার পরে তিনি হেরেছিলেন এবং এবার কিন্তু তিনি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং তিনি বলছেন যে তার এই বিজয় অর্থাৎ তিনি সাধারণ ভোটারদেরকে উৎসর্গ করেছেন এবং তিনি বলেছেন প্রশাসন সারাদিন নির্বিঘ্ন পরিশ্রম করে একটি শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়ায় কিন্তু তার বিজয় সুনিশ্চিত হয়েছে। তিনি সেই বিষয়টি বলছিলেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু নাগরিক সুবিধা নিশ্চিতকরণে কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন অর্থাৎ বিশাল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে এই জয় কিন্তু সাধারণ মানুষের জয়, অর্থাৎ তার পক্ষে ব্যাপক সাড়া ছিল শুরু থেকেই। তিনি বারবার নির্যাতিত একজন নেতা এবং তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা হয়, সাধারণ মানুষ কিন্তু তাকে বুঝিয়েছে এবং এই ভোটের পরে আমরা দেখেছি সাধারণ ভোটার যারা আছেন, তার কর্মী সমর্থক যারা আছেন,
তারা কিন্তু একটি আনন্দ মিছিল করেছেন এবং তারা বলছেন যে পূর্বের ন্যায় এবারও তিনি বিজয়ী হয় উন্নয়নের যে ধারা সেটি কিন্তু অব্যাহত থাকবেন। মোটামুটি বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সাধারণ ভোটাররা কিন্তু 3 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী আছেন তাদেরকে বিজয়ী করেছেন এবং তারা প্রত্যাশা রাখছেন তারা কিন্তু আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ভোটারদের যে দেওয়া প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। এই ছিল আমার কাছে ভোটের পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের পর উপজেলার চিত্র সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস। মার্কিন নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে জানিয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 2টি শীর্ষ পদে ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। ইফতেখার রেজা রিপোর্ট। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় দাবি করে তিনি বলেন, একসময় তিনি যেহেতু 2টি বাহিনীর শীর্ষ পদে ছিলেন, তাই এ নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 4 বছর সেনাপ্রধান ছিলাম। এই 7 বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো 2য় সেনাপ্রধান যে বিজিবিও কমান্ড করেছে, সেনাবাহিনীও কমান্ড করেছে। আরেকজন ছিলেন জেনারেল আতিক, আর কেউ কিন্তু কমান্ড করেন এই 2 বাহিনী। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন 2021 সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। আল জাজিরাতে 2021-এর 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল আপনি দেখেছেন, সেখানে কি এই যে 2টো অভিযোগ আনা হয়েছে, ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে এই 2টা ছিল। তা আমি মনে করি যে এই আল জাজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত, ওইখান থেকে হলো সূত্র। সন্তান এবং স্বজন কেউই যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, তাই তিনি বিচলিত নন। আমার যদি ওই দেশে যাওয়ার প্রয়োজনই না হয়, ইট ডাজ নট মেক এনি সেন্স টু মি, আমি যাবই না, আমার প্রয়োজনই নাই। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত হলে তাতে আপত্তি নেই। জানান, যেহেতু পদ নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই। আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই। এটা তো দেখতে পারে, এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন সে এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন সে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন, তার ভাইয়ের সাজা মওকুফ তার দায়িত্ব পাওয়ার আগে, এতে তার কোনো প্রভাব ছিল না। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় চলতি বছরে ধান চালের সরকার নির্ধারিত দাম নিয়ে মিলার ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলাররা বলছেন 32 টাকা কেজি দরে ধান কিনে চাল তৈরি করতে খরচ পড়ে 46 টাকার বেশি, সেখানে চালের কেজি 45 টাকা নির্ধারণ করা যথাযথ নয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের। ফলে জেলায় এ বছর সরকারি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলায় চলতি বছরে 35,000 মেট্রিক টন সেদ্ধ চাল ও 3,600 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে জেলায় নতুন ধান গড়ে তুলতে শুরুও করেছে কৃষকেরা। তবে খোলা বাজারে ভালো মানের 1 মণ ধান 1300 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সরকার প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করেছে 1280 টাকা। তাই সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম কৃষকদের। ধান প্রায় 1800-1900 টাকা বেচলে আমাদের আসল টাকা ঘুরে আসবে না, 1280 টাকাতে আমরা সরকারের ধান দেবো না, এই কারণে আমাদের এমনি লস হচ্ছে। এবার সরকার দিতে পারায় তাহলে আমরা সরকারকে আমরা ধান দেওয়ার প্রস্তুত নেব। চলতি মাসের 7 তারিখে পরিপত্র জারি হলেও এখনো কুষ্টিয়ার অনেক মিলাররাই চাল দেওয়ার চুক্তিই করেননি খাদ্য বিভাগের সাথে। সরকারের নির্ধারিত মূল্য 45 টাকা দরে চাল দিতে অনাগ্রহ মিলারদেরও। এবার ধানের সঙ্গে চালের আমাদের ইয়েতে আসে হলো 50 টাকা কেজি, সেখানে সরকার 45 টাকা কেজি করছে, যার জন্য এবারে মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে। ধানের বাজার যে হিসাবে আছে সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই
দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। এদিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই মিল মালিকরা চুক্তিবদ্ধ হবেন বলেও আশা তাদের। আমরা প্রতিটা ইউনিয়নে আপনার মাইকিং করেছি, হ্যান্ডবিলি দিয়েছি, বিভিন্ন চেয়ারম্যানদের কাছে বলেন, বিভিন্ন জায়গায় আমরা পত্র দিয়েছি এবং বিভিন্ন উঠোন বৈঠকের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি ধান সংগ্রহ সফল করার জন্য। কুষ্টিয়া জেলা এবার সরকারের নিরাপত্তা মজুদ গড়ে তোলার জন্য ধান এবং চাল শতভাগ সংগ্রহ সম্পন্ন করতে পারবে এবং অতিরিক্ত সংগ্রহ সম্ভবত আমরা করে আমাদের যে সকল ডেফিসিট জেলা রয়েছে সেগুলোতে আমরা সরবরাহ করতে সমর্থ হব। বিগত বছরগুলোতে কুষ্টিয়া জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হলেও ধান সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে ধীর গতি, জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি 30%। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সূর্যমুখী তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরিশাল অঞ্চলে এবার বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ পেয়ে 80 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন 2000 কৃষক, যা থেকে এ মৌসুমে উৎপাদন হবে 120 টন ভোজ্য তেল। এতে কৃষকের পকেটে লাভ ঢুকবে প্রায় 30 লাখ টাকা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। দেশে প্রতিবছর 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। তাই 2025 সালের মধ্যে এই আমদানি নির্ভরতা শূন্যের কোটায় নামাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রান্তিক চাষিদের মধ্যে তৈলবীজ উৎপাদন জনপ্রিয় করার কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সূর্যমুখী ফুলের চাষ বাড়াতে এবার দক্ষিণাঞ্চলের 2000 কৃষককে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। পরে তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় সূর্যমুখী ফুলের বীজ, যা দিয়ে 80 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে করা হয় এ ফসল চাষ। ফলন বাড়াতে বিশেষ কীটনাশক ব্যবস্থাপনার তত্ত্ব আবিষ্কার করেছে প্রতিষ্ঠানটি। সূর্যমুখী থেকে সহজে তেল উৎপাদনের নিয়মও জানিয়ে দিচ্ছেন গবেষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল একটি উদ্যোগ নিয়েছে। আমাদের সূর্যমুখীর উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে পারি, এটি কিন্তু তেলের চাহিদা, আমাদের তেল ফসলের যে চাহিদা পূরণে অনেকটা ভূমিকা রাখবে। সূর্যমুখী তেলে যে লিনোলিক অ্যাসিডের পরিমাণ থাকে সেটি হলো 35 থেকে 40% লিনোলিক অ্যাসিড থাকে, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ফেব্রুয়ারিতে রোপণ করা এ ফসল 3 মাসের মাথায় এখন ঘরে তোলার উপযোগী হয়েছে। প্রতি হেক্টরে 1.49 টন ফলন পাওয়ার আশা করছে চাষিরা। সে হিসেবে কৃষকের পকেটে লাভ থাকবে 30 লাখ টাকা। সূর্যমুখী চাষ এ অঞ্চলের জলবায়ু বান্ধব হওয়ায় ফলন বেশি, তাই কৃষকরা এ ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। আমাদের যে থাকবে, নির্দেশনা থাকবে, আমাদের সতর্ক দৃষ্টি থাকবে যে কৃষক যেন সময় মতো এই জাতগুলো বপন করতে পারে। পরিবর্তিত আবহাওয়ায় কিন্তু এই ফসলগুলো ভালো হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমার পিছনের মাঠটি। প্রতি কেজি সূর্যমুখী বীজ থেকে 500 থেকে 600 গ্রাম তেল পাওয়া যায়, যা অন্য যে কোনো তেল বীজ থেকে বেশি। খুচরা বাজারে এ তেল লিটার প্রতি বিক্রি হয় 250 থেকে 300 টাকা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। ঈদ ঘিরে বেড়েছে গরু খামারিদের ব্যস্ততা। এ নিয়ে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, জেলায় কি পরিমাণ গরু বিক্রির জন্য প্রস্তুত আছে? বাজার নিয়ে খামারিদের প্রত্যাশা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। মানিকগঞ্জে কুরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কিন্তু পার করছেন খামারিরা। তো আমরা জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে যেটা জানতে পেরেছি যে জেলায় 7,000 খামারি প্রায় 1,29,000 গরু লালন পালন করছেন, হৃষ্টপুষ্ট করছেন যে এই কুরবানি ঈদকে সামনে রেখে।
তো আর জেলায় এই যে খামারিরা যে কোরবানির গরু প্রস্তুত করছেন, তো খামারিরা যেটি বলছেন যে খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি হওয়ায় তাদের এই হৃষ্টপুষ্ট করতে তাদের খরচ দ্বিগুণ হয়েছে, যার প্রভাব কিন্তু বাজারে পড়তে পারে বলে তা খামারিরা বলছেন। এদিকে প্রাণী সম্পদ কার্যালয় সূত্র বলছে যে জেলায় যে পরিমাণ চাহিদা রয়েছে, দেশের চাহিদা রয়েছে, সেই চাহিদার প্রায় 10,000-এরও বেশি কোরবানির পশু বেশি রয়েছে, যে কারণে বাজারে তেমন প্রভাব পড়বে না বলে প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছে। তো আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার সাউম এগ্রো ফার্মে। এই ফার্মে প্রায় শতাধিক গরু রয়েছে, এর মধ্যে কুরবানির যোগ্য গরু রয়েছে। মালিক আব্দুল সালাম, আচ্ছা এই খামারিদের এখন এই যে কুরবানি যে গরু আপনারা প্রস্তুত করছেন, সেক্ষেত্রে আপনাদের কি অবস্থা? ধন্যবাদ আপনাদেরকে এবং দেশ টিভিকে। আসলে আমরা এটা শখের বিষয়ে প্রথমে করেছি, তারপরে আমরা আস্তে আস্তে এটা বড় হওয়ার কারণে আমরা এটাকে বাণিজ্যিকভাবে নিয়েছি। যাই হোক, আমাদের যে ব্যবসা এটা পাশাপাশি আমাদের যে এই প্রান্তিক খামারিরা তারা কিন্তু অত লাভবান না, কারণ হলো যে খাদ্যের যে দাম এবং ওষুধের যে দাম, সেই হিসাবে কিন্তু খামারিরা কিন্তু অত লাভবান না। অতএব আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলতে চাই যে এই সেক্টরে যেহেতু বাংলাদেশের একটা ভালো একটা প্রজেক্ট, আমি মনে করি এইটা যদি একটু নিয়ন্ত্রণ করা যায় এই খাদ্যের বিষয় এবং ওষুধের বিষয়, তাহলে মনে হয় খামারিরা আর একটু উদ্যোক্তা হবে এবং আস্তে আস্তে তারা আরো আগ্রহী হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। লিনিয়া, যেমনটি শুনছিলেন যে খামারিদের দাবি হচ্ছে যে এই খাদ্যের দাম এবং যে ঔষধ যে পশুপালনে সেইগুলোর দাম যেন নিয়ন্ত্রণ করা হয়, তার দাবি জানিয়েছেন, তাহলে খামারিরা হয়তো বা লাভের মুখ দেখতে পারবেন। লিনিয়া, এই ছিল মানিকগঞ্জের কুরবানির পশু প্রস্তুতকার নিয়ে এবং খামারিদের সর্বশেষ অবস্থা। আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলিম। সংবাদ সকালে আরো যা থাকছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল আজ। মৌসুমের দ্বিতীয় শিরোপা চায় লেভারকুজেন। প্রথমে ট্রফি জয়ে মরিয়া আটালান্টা। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সম্পন্ন হয়েছে মাত্র 70%। এতে ভোগান্তি বেড়েছে সড়কে চলাচলকারীদের। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কথা জানিয়ে কর্তৃপক্ষের আশ্বাস 4-5 মাসের মধ্যেই শেষ হবে কাজ। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2023 সালের শুরুর দিকে ময়মনসিংহের 0 পয়েন্ট থেকে মধুপুর পর্যন্ত 47 কিলোমিটার সড়কটি 18 থেকে 34 ফুট প্রশস্তকরণের কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় 1107 কোটি টাকা। প্রকল্পে মুক্তাগাছার ছত্রাশিয়া থেকে ভাবকির মোড় পর্যন্ত 6 কিলোমিটার নতুন করে হচ্ছে বাইপাস সড়ক। তবে গত বছর কাজ শুরু হলেও এ সড়কটিতে এখনো হয়নি মাটি কাটার কাজ। সেই সঙ্গে অনেকেই পাননি জমি অধিগ্রহণের অর্থ। কাজের এমন ধীরগতিতে ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এমন ক্ষত সৃষ্টি হয়ে গেছে, মানে আজকে এক লোক যাইতেই ভয় পাইতেছে। পল্লীঘর অবস্থায় প্রতিদিন আপনার একটা দুটো অটো এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ ও ধুলোবালিতে জনভোগান্তি এখন চরমে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শহরে যাওন যায় না, জামের লেগে প্রচুর জাম, গেলে ঘন্টা থেকে লেগে যায়, রোদের মধ্যে বয়ে থাকা। রাস্তা ভালো হলে আমাদের সবার জন্যই ভালো এবং আমরা চলাচল করতে পারবো ভালোভাবে। এই জন্যই তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানানো হলো। আমাদেরকে প্রত্যাশা যত তাড়াতাড়ি দ্রুত যত রাস্তার কাজটা যত হয়। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় নির্মাণ কাজে বিলম্ব হওয়ার কথা জানিয়ে আগামী 4-5 মাসের মধ্যে কাজ সম্পন্নের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের জন্য কিছু কাজ এখনো ভূমি অধিগ্রহণ কাজের একটু সময় সাপেক্ষ হয়। আমাদের বাকি কাজগুলো আমরা হয়তো আগামী দ্রুত তার সময় শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিচ্ছি এবং আশা করতেছি আমরা হয়তো অতি দ্রুত সময়ে কাজগুলো শেষ হয়ে যাবে। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সাথে উত্তরাঞ্চলের সব বিভাগের সংযোগ গড়ে ওঠা এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন ভক্তরা। এ বিষয়ে জানাতে রাজধানী মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুদ্ধ পূর্ণিমার কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে হচ্ছে বৌদ্ধদের পবিত্রতম দিন, যে বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় বিধিবিধান আছে আজকে তাদের মতে যে গৌতম বুদ্ধ মূলত এই ধর্মের প্রবর্তক, গৌতম বুদ্ধের জন্মদিন, একই সাথে গৌতম বুদ্ধের জন্মদিনকেই তারা মূলত তাদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালন করেন। আপনি জানেন যে বাংলাদেশে এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা তাদের বাণী দিয়েছেন এবং বাণীতে বৌদ্ধ ধর্ম সহ বাংলাদেশের যেসব ধর্মের মানুষ আছে সবার সহাবস্থানের কথা বলে সবার জন্য মঙ্গল কামনা করেছেন এবং বৌদ্ধ ধর্মের যে রীতি সেই রীতি মেনেই কিন্তু এখানে ধর্মীয় উৎসবগুলো পালন করা হচ্ছে। সকাল থেকে এখানে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছেন তারা মূলত তাদের ধর্মগুরুকে স্মরণ করার জন্যই কিন্তু তারা এই জায়গাটিতে এসেছেন এবং বৌদ্ধ ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় ভিক্ষু। এই ভিক্ষুদের মাধ্যমে কিন্তু যারা তার অনুসারী আছেন তাদের ধর্মগুরুকে তারা স্মরণ করছেন এবং আজকে তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে বিশেষ করে পেগুড়া এবং বিভিন্ন মন্দিরে কিন্তু তারা হচ্ছে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করছেন। আপনি জানেন যে দিবসটি উপলক্ষে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ পালন করা হয় পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে, বিশেষ করে রাঙ্গামাটি জেলায়, কারণ বাংলাদেশে বেশিরভাগ বৌদ্ধদের বসবাস মূলত রাঙ্গামাটি জেলায়। আপনি জানেন যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী গ্রামে। গৌতম বুদ্ধ তার জন্মকালে তিনি প্রাথমিক জীবনে একজন সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করেছেন, কিন্তু একটা সময় তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে কিছু পেতে হলে তাকে হচ্ছে সন্ন্যাসী জীবন বেছে নিতে হবে এবং নির্বাণ লাভের আশায় কিন্তু তিনি তার গৃহ ত্যাগ করেছিলেন এবং 6 বছর ব্যাপী তিনি নৈরঞ্জনা নামক নদীর তীরে বোধিবৃক্ষ নামক একটা গাছের নিচে বসে কিন্তু তিনি তার সেই ধ্যানমগ্ন করেছেন এবং একটা সময় তিনি নির্বাণ লাভ করেছিলেন। আপনি জানেন যে বৌদ্ধ ধর্মের একটি প্রধান জিনিস হচ্ছে নির্বাণ লাভ, আর এই নির্বাণ লাভ মূলত হয়েছিল গৌতম বুদ্ধের মাধ্যমে। গৌতম বুদ্ধই কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধ ধর্মের একটি রীতি হচ্ছে পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতিতে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম, মাদকাসক্তি, ব্যভিচার, হত্যা এবং জুয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৌদ্ধ ধর্মে হারাম করা হয়েছে। আপনি জানেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। আজকে এই দিবসটি উপলক্ষে সবচেয়ে বেশি সুন্দরভাবে পালিত হচ্ছে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কায়। বাংলাদেশে কিন্তু তার ব্যতিক্রম নেই। আপনি জানেন যে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 1% হচ্ছে বৌদ্ধ এবং আপনি জানেন আমরা এখন মেরুল বাড্ডায় রয়েছি। এই জায়গাটি মূলত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এখানে অবস্থিত। এই জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছেন তারা সকাল থেকে এখানে আসছেন এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাদের যে ধর্মীয় বন্ধন আছে বিভিন্ন বন্ধনের মাধ্যমে কিন্তু তারা ধর্মগুরুকে স্মরণ করছেন, যার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ আসছেন যারা সবাই বৌদ্ধ ধর্ম অনুসারী। এখানে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য একটু পরে এখানে উপস্থিত হওয়ার কথা আছে পুলিশ প্রধান অর্থাৎ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের। এর পরবর্তীতেই কিন্তু এখানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উপস্থিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এখনকার যে পরিস্থিতি এটা নিয়েই হচ্ছে আমরা এখন পর্যন্ত এটুকু জানতে পারছি। সব মিলিয়ে যেন আপনার হচ্ছে নিরাপত্তার যেন কোনো বিঘ্ন না হয় সেটা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এই মিলিয়ে এই ছিল আমার কাছে সব মিলিয়ে আজকের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেরুল বাড্ডা থেকে সর্বশেষ তথ্য। মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিধ্বস্ত ওই হেলিকপ্টারে রেডিও সংকেত পাঠানোর ট্রান্সপন্ডার ছিল না কিংবা বন্ধ ছিল। হেলিকপ্টারটি উদ্ধারে অংশ নেওয়া তুরস্কের দলের প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী। এদিকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। অন্যদিকে তেহরানের গ্র্যান্ড মসজিদে রাইসিকে বিদায় জানাতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আফরিন ময় ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জনস্রোতে পরিণত হয়েছে তেহরানের গ্র্যান্ড মসজিদ। চোখের জলে প্রিয় নেতাকে বিদায়ী শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। কিছুতেই তারা মেনে নিতে পারছেন না ভয়াবহ এ দুর্ঘটনা। রাইসির মৃত্যুতে দেশ জুড়ে চলছে শোকের মিছিল। এর আগে মঙ্গলবার কুম শহরের জমকারান মসজিদ ও মসউমে দরগায় রাখা হয় রাইসির মরদেহ। এরপর বিমানযোগে তা নিয়ে যাওয়া হয় তেহরানে। স্থানীয় সময় বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গণমাধ্যম। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মাশহাদে। সেখানেই বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রেসিডেন্ট।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পুরো ইরান জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা কর্মসূচি জানিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। রাষ্ট্রীয়ভাবে এতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া যান্ত্রিক ত্রুটি নাকি বৈরী আবহাওয়ার কারণে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইরান সরকার। নাশকতার সন্দেহও করছেন কেউ কেউ। এরই মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে রেডিওর সংকেত পাঠানোর ট্রান্সপন্ডার ছিল না বা বন্ধ ছিল বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক। এ নিয়ে তেহরান কোনো মন্তব্য না করলেও এর মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ওই তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আলী। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে তারা। তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলছে, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত মস্কো। গেল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 আরোহী নিহত হন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে ইরানে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি, তাই দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে তেহরান। মাজহুল ইসলামের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মুখবার। ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসির মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন উঠছে। 2021 সালের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে ইরানকে অনেকটা স্বাবলম্বী করে তুলেছিলেন রাইসি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিত্রতা বাড়ান চীন, রাশিয়া ও পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে। ওনার অবদান ডেফিনেটলি অনস্বীকার্য। ইরানের উন্নয়নে, ইরানের প্রযুক্তিগত উন্নয়ন, ইরানের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে যেই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার মধ্যে ছিল এবং সৌদি আরবের সাথে একটা শীতল সম্পর্ক ছিল, এই সবের মধ্য দিয়েও ইরানকে যেভাবে রাইসি তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা আসলে মুসলিম বিশ্বের জন্য এটা প্রশংসার যোগ্য। গাজা ইসরায়েল যুদ্ধে হামাসকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছেন মুসলিম বিশ্বেরও। সক্ষমতা দেখিয়েছেন নিজেদের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারেও। ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন কিংবা তাদের যে জিওপলিটিক্যাল যে পারসুয়েশন, ওখানে ইব্রাহিম রাইসি আসলে ব্যাপক পরিবর্তনের দিকে নিয়ে গেছে ইরানকে, বিশেষ করে 2021 সালের পর থেকে ইরানকে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্য নীতিতে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ইরানের পররাষ্ট্রনীতি, যুদ্ধ, অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহরা ক্ষমতায় এসছেন এবং অ্যাবসলিউট ডিসিশন, পলিসি, গাইডলাইন সবকিছু তার কাছ থেকে আসে। সেটা তাদের মতো করে তারা একটা ভ্যারিয়েন্ট তৈরি করে নিয়েছেন। পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট পদ আছে। এই পদগুলো আপনার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় নির্বাচনের মাধ্যমে। সেই জন্য কোনো শূন্যতা তৈরি হওয়ার সুযোগ লিটারেলি ওই অর্থে নেই। বর্তমান বিশ্ব বাস্তবতায়, মধ্যপ্রাচ্য বলি আর আন্তর্জাতিক বাস্তবতায় বলি, ইরান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে ইরান এগিয়ে যাবে। তবে রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা বলেও মানছেন তারা। এখন দেখার বিষয় সর্বোচ্চ নেতা কিভাবে তা মোকাবেলা করেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশু সহ অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত রয়েছে। মঙ্গলবার আল দাররাজ ও আল তুফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে আল জাওয়াইদা এলাকায় ইসরায়েলি হামলায় এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তান সহ নিহত হয় কমপক্ষে 10 ফিলিস্তিনি। জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে মৃতের সংখ্যা আরও 8 জন বেড়েছে বলে নিশ্চিত করেছে ওয়াফা নিউজ। এদিকে গাজায় মানবিক কার্যক্রম ধ্বংসের কাছাকাছি এবং শিগগিরই প্রচুর পরিমাণে খাদ্য প্রবেশ না করলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। তবে গাজায় মার্কিন নির্মিত ঘাটে পর্যন্ত যে 569 টন মানবিক সহায়তা পৌঁছেছে তার কিছুই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হয়নি বলে দাবি করেছে পেন্টাগন।